গোদাবরী নদীর তীরে অবস্থিত নিফাদের সেই বিস্তীর্ণ আঙুর বাগানের কোলে আজ আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল। সারদেসাই এক্সপোর্টসের মালিক আবাসালেব সারদেসাই পরিবারে আজ এক বিশাল অনুষ্ঠান ছিল। গোটা নাসিক জেলার চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আলোকসজ্জা সারদেসাই ফার্মহাউসে করা হয়েছিল। প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মণ্ডপ পর্যন্ত যাওয়ার রাস্তায় জুঁই আর রজনীগন্ধা ফুলের পাপড়ি ছড়ানো ছিল। সানাইয়ের সুর বাতাসে মিশে যাচ্ছিল এবং আগত অতিথিদের চোখে মুখে কৌতূহল লুকানো যাচ্ছিল না। আবাসালেব সারদেসাই, বয়স ৬৫, কিন্তু মেরুদণ্ড আজও সোজা। পরনে ধবধবে সাদা লিনেন কুর্তা আর তার উপর তেমনই সাদা ধুতি, আর কাঁধে জরিপারের উত্তরীয়। চেহারায় এক দৃঢ়তা এবং চোখে এক বাবার অসীম ভালোবাসা। আজ তার একমাত্র আদরের মেয়ে দুর্বা শ্বশুরবাড়ি যাচ্ছিল। দুর্বা নামের মতোই পবিত্র, শান্ত এবং অত্যন্ত সুন্দরী। আবা তাকে ফুলের মতো আগলে রেখেছিলেন। মাতৃহীন মেয়েটিকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি। বিয়ের মায়ের লাশ ছিল। মণ্ডপে সাবধান বলার সময় হয়ে গিয়েছিল। আবাসালেব অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন, কিন্তু তার মন যেন অন্য কিছুর খোঁজ করছিল। তার চোখ বারবার সৌনকের দিকে যাচ্ছিল। সৌনক মুম্বাইয়ের নিজেকে স্টার্ট আপ অন্ট্রেপ্রেনর বলে পরিচয় দেওয়া এক যুবক। দেখতে সুদর্শন, কথায় স্মার্ট এবং আচরণে এক ধরনের মুম্বাইয়া আত্মবিশ্বাস। কিন্তু প্রথম দেখা থেকেই আবাসালেবের তার চোখে কি যেন একটা খটকা লাগছিল। তিনি যখন তাকে প্রথমবার দেখেছেন, তখন তার নজর দূর কম এবং আবাসালেবের ৩০০ একর বাগান ও সেই বিশাল প্রাসাদের ওপর বেশি ঘুরছিল। আবা, কি ভাবছেন? লগ্ন তো পার হয়ে যাবে। বিশ্বাসরাওয়ের কণ্ঠস্বর কানে আসতেই আবা বাস্তবে ফিরে এলেন। বিশ্বাসরাও হলেন আবার বাল্যবন্ধু এবং উকিল। কিছু না বিশ্বাস, মনটা একটু কেমন যেন করছে। আবা হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল। আবা, দুর্বার জন্য চিন্তা করবেন না। ছেলে হীরার টুকরো। মুম্বাইয়ে নিজের কাজ আছে, শিক্ষিত ছেলে। আমাদের দুর্বার রানীর মতো থাকবে সেখানে। বিশ্বাসরাও তার কাঁধে হাত রাখলেন। আবা কিছুই বললেন না। তার নজর আবারও মণ্ডপে দাঁড়িয়ে থাকা সৌনকের দিকে গেল। পুরোহিত মঙ্গলাষ্টক পাঠ করছিলেন, কুরিয়াত সাদা মঙ্গলম। দুর্বা লজ্জায় রাঙা হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার গলায় আবা যে ৫ তোলার রানীহার পরিয়েছিলেন তা চকচক করছিল। সৌনকের নজর দুর্বার চেহারায় ছিল না, বরং সেই হাড়ের উপর ঘোরাফেরা করছিল। তার চেহারায় এক অদ্ভুত তৃপ্তি ছিল, যা ভালোবাসার নয়, বরং কিছু পাওয়ার তৃপ্তি, যেন সে কোনো বড় ডিল ক্র্যাক করেছে। আবার অভিজ্ঞ নজর সূক্ষ্ম পরিবর্তনটি ধরতে পারল। তার বুকটা ধক করে উঠল। এই মেয়ের দিকে তাকাচ্ছে নাকি গয়নার দিকে? আবা মনে মনে প্রশ্ন করলেন। বিয়ের আচার অনুষ্ঠান শেষ হল। খাওয়ার আসর বসল। নাসিকের বিশেষ পদ হিসেবে বাসুন্দি, পুরি, আলুর তরকারি এবং মশলা ভাতের আয়োজন ছিল। আবাসালেব নিজেই তদারকি করছিলেন। তিনি ঘুরতে ঘুরতে ভিআইপি ডাইনিং এলাকার দিকে গেলেন, যেখানে শুধু বরের কাছের মানুষেরা খাচ্ছিল। আবাসালেব ভেতরে ঢুকতে যাবেন, ঠিক তখনই তিনি একটা কণ্ঠস্বর শুনতে পেলেন। বেশ চড়া, রাগী এবং অপমানজনক কণ্ঠ। এই ভিখারি, তোর কি বুদ্ধি নেই? এই শেরওয়ানিটার দাম কত জানিস? ১০,০০০-এর নয় এটা, তোর ২ বছরের বেতনের সমানের দাম। চোখ কি অন্ধ হয়ে গেছে তোর? আবা জায়গাতেই থমকে গেলেন। এই কণ্ঠস্বর সৌনকের ছিল। তিনি পর্দার আড়াল থেকে দেখলেন একজন ওয়েটার থরথর করে কাঁপছিল। তার হাত থেকে ভুল করে জলের বোতল সৌনকের জুতোর উপর পড়ে গিয়েছিল। সৌনকের চেহারা রাগেই লাল হয়ে গিয়েছিল। তার চোখ দুটো কোনো হিংস্র পশুর মতো দেখাচ্ছিল। সে হাত তুলতে যাবে, এমন সময় তার বন্ধু সমীর তাকে আটকাল। সৌনক, কুলডাউন এয়ার, এখানে সিন ক্রিয়েট করিস না, সমীর ফিসফিস করে বলল। হোয়াট কুলডাউন? এই গেঁয়ো লোকগুলোর ম্যানার্স বলে কোনো জিনিসই জানা নেই। আই হেট দিস পিপল। সৌনক দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছিল। আবাসালেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে ছেলেটি গত ২ দিন ধরে সবার সাথে অত্যন্ত নম্র আচরণ করছিল, পায়ে হাত দিয়ে প্রণাম করছিল, সে একজন সাধারণ ওয়েটারের সাথে এত নিচু স্তরে নেমে কথা বলতে পারে। এই মানুষটা দ্বৈত জীবনযাপন করছে। আবা দীর্ঘশ্বাস নিলেন এবং চেহারায় শান্ত ভাব এনে ভেতরে ঢুকলেন। কি হলো বাবাজি, কোনো সমস্যা? আবার কণ্ঠস্বর শুনতেই ১ সেকেন্ডে সৌনকের মুখের রং বদলে গেল। একটু আগে দেখা সেই হিংস্রপা নিমেষেই কোথায় যেন গায়েব হয়ে গেল। তার জায়গায় এক মিষ্টি অমায়িক হাসি ফুটে উঠল। কিছু না আবাসালেব, আরে এই বেচারার হাত থেকে জল পড়ে গেছে। আমি ওকেই বলছিলাম যে চিন্তা করো না, ভুল হয়ে যায়। বেচারা খুব ভয় পেয়ে গিয়েছিল। সৌনক এত সুন্দরভাবে মিথ্যে বলল যে আবা যদি আগের দৃষ্টিটি না দেখতেন, তবে তিনিও তার কথা বিশ্বাস করে নিতেন। আবা সেই ওয়েটারের দিকে তাকালেন। সে বেচারা তখনও থরথর করে কাঁপছিল। সে সৌনকের চোখের হুমকি দেখতে পাচ্ছিল। যাও বাবা, তুমি অন্য জল নিয়ে এসো।
আবা ওয়েটারকে ইশারায় চলে যেতে বললেন। সৌনক এবার আবার কাছে এসে বলল, আবা সালেব, কি দারুণ আয়োজন করেছেন, মানতেই হবে আপনাকে। নাসিকে এমন বিয়ে খুব কমই হয়। এই ডেকোরেশন, এই খাবার দাবার সব কিছু একেবারে রাজকীয়। আমাদের দুর্বার জন্য আপনি সত্যিই প্রাণ ঢেলে দিয়েছেন। কথা বলার সময় তার নজর আরও একবার আবার হাতে সোনার ঘড়ি এবং আঙুলের হীরের আংটির দিকে গেল। দুর্বা আমার মেয়ে সৌনক, সে আমার সম্পত্তি নয়, আমার শ্বাস। আবা অত্যন্ত অর্থবহ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উত্তর দিলেন। সৌনক একটু ঘাবড়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। সেটাই তো, সে এখন আমারও দায়িত্ব। আবা সেখান থেকে বেরিয়ে এলেন, কিন্তু এখন তার মনের অস্থিরতা বেড়ে গিয়েছিল। সন্দেহের একটি সূক্ষ্ম বীজ তার মনে দানা বাঁধছিল। এই ছেলেটি যা দেখাচ্ছে সে আসলে তেমন নয়। তার মিষ্টি কথার পেছনে এক বিষাক্ত লোভ লুকিয়ে আছে। সন্ধ্যা নামল, বিদায়বেলার সময় ঘনিয়ে এলো। সানাইয়ের সুর এখন আরও করুণ হয়ে উঠেছিল। দুর্বা কিছুতেই কান্না আটকাতে পারছিল না। সে আবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বাবা, তুমি ওষুধ সময় মতো খাবে, আর প্রাসাদে একা ঘুমোবে না, রামুকে সাথে রেখো। সে ফুঁপিয়ে খুঁপিয়ে কাঁদ কাঁদ স্বরে বলছিল। আবা তার কাঁপা কাঁপা হাত দিয়ে মেয়ের চোখ মুছে দিলেন। তার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। প্রতিটি বাবারই মেয়ের বিয়েতে কষ্ট হয়, কিন্তু আজ আবার কষ্টের সাথে একটা ভয়ের আভাসও যুক্ত ছিল। তিনি দুর্বাকে গাড়িতে বসালেন। সৌনক ড্রাইভারের সিটে বসেছিল। সে গাড়ির কাচ নামিয়ে বলল, আবা সালেব, আসছি আমরা, চিন্তা করবেন না। আর হ্যাঁ, ওই যে 50 লাখ টাকার এফডি যেটা আপনি দুর্বার নামে করেছেন, সেটার কাগজপত্র বোধহয় ব্যাগে রাখতে ভুলে গেছেন। আমি পরে মনে করিয়ে দেব। সৌনক হেসে বলল এবং সে গাড়ি স্টার্ট দিল। আবা স্তব্ধ হয়ে গেলেন। বিদায়ের সময়, যখন পরিবেশ এতটা আবেগপূর্ণ, তখন এই মানুষটা এফডির কাগজপত্রের কথা মনে করিয়ে দিচ্ছে। গাড়ি ধুলো উড়িয়ে গেটের বাইরে চলে গেল। লাল আলোর বিন্দুগুলো অন্ধকারে মিলিয়ে যাওয়া পর্যন্ত আবা সেখানেই দাঁড়িয়ে থাকলেন। বিশ্বাসরাও তার কাছে এলেন। আবা, চলো এবার, দুর্বা তো শ্বশুরবাড়ি চলে গেল, আর কেঁদো না। আবা বিশ্বাসরাওয়ের দিকে তাকালেন। তার চোখ শুকনো ছিল, কিন্তু তাতে এক গভীর নিস্তব্ধতা ছিল, ঝড়ের পূর্বাভাস দেওয়া নিস্তব্ধতা। বিশ্বাস, তোকে একটা কথা বলি। আবার কণ্ঠস্বর গভীর হয়ে গিয়েছিল। বল না। আমি দুর্বার বিয়ে দেইনি রে। আমার মনে হচ্ছে আমি আমার কলিজার টুকরোকে একটা সোনার খাঁচায় আটকে দিয়েছি। ওই ছেলেটি, ও মানুষ নয়, ও একজন ব্যবসায়ী, আর ওর কাছে আমার দুর্বা শুধুই একটা ডিল। আরে আবা, তুই খামোখাই বেশি চিন্তা করছিস। বিয়ের দূরঝাপে ক্লান্ত হয়ে পড়েছিস বলে তোর এমন মনে হচ্ছে। বিশ্বাসরাও বোঝানোর চেষ্টা করলেন। না বিশ্বাস, এটা বাবার মন, আমার মন কখনো মিথ্যা বলে না। আজ ওই ওয়েটারের সাথে ও যেমন আচরণ করল, আর যাওয়ার সময় যে এফডির কথা জিজ্ঞেস করল, এসব ভালো লক্ষণ নয়। আবা আকাশের দিকে তাকালেন। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছিল। যদি আমার মেয়ের চোখে জল আসে, তাহলে এই আবা সালেব সারদেশাই ওই সৌনককে আস্ত রাখবে না, এটা মনে রাখিস। আবা বিড়বিড় করে বললেন। তার কথাগুলো বাতাসে মিলিয়ে গেল, কিন্তু তার সংকল্প দৃঢ় হয়ে গিয়েছিল। সেই রাতে প্রাসাদের সব আলো নিভে গিয়েছিল, কিন্তু আবার ঘরের প্রদীপ সারা রাত চলছিল। তার চোখের ঘুম উড়ে গিয়েছিল। তিনি আলমারি থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন, যা তিনি বহু বছর ধরে ব্যবহার করেননি, আর আজকের তারিখ লিখলেন 15 মে 2019। আজ দুর্বা শ্বশুর বাড়ি গেল। লোকে বলে মেয়ে পরের ধন, কিন্তু আমার আজ ভয় হচ্ছে যে এই ধন আমি কোনো ডাকাতের হাতে তুলে দিইনি তো। সৌনকের চোখের খিদে আমাকে অস্থির করে তুলছে। ঈশ্বর যেন আমার এই সন্দেহকে মিথ্যে প্রমাণ করেন, এটাই প্রার্থনা। কিন্তু যদি তা সত্যি প্রমাণ হয়, তবে আমাকে প্রস্তুত থাকতে হবে আমার দুর্বার জন্যে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আবা কলম নিচে রাখলেন। জানলা দিয়ে আসা বাতাস বেশ ঠান্ডা ছিল, কিন্তু আবা দরদর করে ঘামছিলেন। লড়াই এখনও শুরু হয়নি, কিন্তু যুদ্ধের দামামা বাজার আওয়াজ আবার মন স্পষ্ট শুনতে পাচ্ছিল। এই লড়াই ছিল এক বাবার, এক নীরব সংগ্রামের, এটা ছিল সূচনা। মুম্বাইয়ের পরিবেশ সবসময়ই ব্যস্ততাপূর্ণ, কিন্তু লোয়ার প্যারেলের ইম্পিরিয়াল হাইটসের সেই বিলাসবহুল ফ্ল্যাটে এক অন্যরকম নিস্তব্ধতা বিরাজ করছিল। এই নিস্তব্ধতা সুখের ছিল না, বরং ছিল এক দমবন্ধ করা গুমোট পরিবেশের। বিয়ের 6 মাস হয়ে গিয়েছিল। শুরুর কয়েক সপ্তাহ সৌনকের আচরণ একদম স্বপ্নের মতো ছিল। সে দুর্বাকে মহাবালেশ্বর, লোনাভালা ঘুরিয়ে এনেছিল, কিন্তু দিন যত এগোতে লাগল, তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল।
দূর্বা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে গাজরা পড়ছিল। সে সবসময় সাধারণ সুতির জামা এবং কপালে ছোট্ট টিপ পরতে পছন্দ করত। নাসিকের মাটিতে বেড়ে ওঠা মেয়েটি আজও মুম্বাইয়ের চাকচিক্যের মাঝে নিজেকে খুঁজে ফিরছিল। কি লাগিয়েছ এসব মাথায়? পেছন থেকে সৌনকের কণ্ঠস্বর ভেসে এলো। গলায় একটা তিক্ততা ছিল। দূর্বা চমকে উঠল। সে ঘুরে দেখে যে সৌনক হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। জুঁই ফুলের গাজরা, তোমার তো ভালো লাগে তাই না? সে সরলভাবে জিজ্ঞেস করল। ভালো লাগে? আর ইউ ক্রেজি? আজ আমরা মিস্টার অ্যান্ড মিসেস খানমার পার্টিতে যাচ্ছি। সেখানে হাই ক্লাস সোসাইটির লোকেরা আসবে, আর তুমি এসব কি গাইয়া মেয়েদের মতো সেজে আসো? গাজরা খোলো, ড্রেস পাল্টাও। সৌনক ডাক চেহারার বিরক্তি একদমই লুকালো না। কিন্তু সৌনক, আমার তো শাড়িতেই কমফোর্টেবল লাগে। কমফোর্টেবল? সৌনক কফির মগটা সোজরে টেবিলের উপর আছড়ে রাখল। এই দেখো দূর্বা, একটা কথা মনে রেখো, তুমি এখন আর ওই নাসিকের আঙ্গুর বাগানে নেই। ইউ আর মাই ওয়াইফ, মিসেস সৌনক। তোমার পরিচয় এখন আমার স্ট্যাটাস দিয়ে নির্ধারিত হয়, তোমার বাবার নাম দিয়ে নয়। গেট রেডি, ইনভেস্টার্ন। দূর্বার চোখে জল ছলছল করে উঠল। তার মনে পড়ল বিয়ের আগে সৌনক বলেছিল, আমার তোমার সাধারণ ছিমছাম থাকাটাই খুব ভালো লাগে দূর্বা। আর এখন সেই সাধারণ রূপটাই তার চোখে বিঁধছে। সে নীরবে গাজরা খুলল এবং তা কোনার ডাস্টবিনে ফেলে দিল। সেই গাজরাটা শুকিয়ে যায়নি, কিন্তু দূর্বার মনটা এবার শুকিয়ে যেতে শুরু করেছিল। এদিকে নাসিকে আবাসালেব সারদেশাই তার বাগানে পায়চারি করছিলেন। আঙুর লতাগুলো ফুলে ফলে ভরে উঠেছিল, কিন্তু আবার নজর ছিল ফোনের দিকে। দূর্বার ফোন গত 4 দিন ধরে আসেনি। এমনিতে রোজ সকালে বাবা ওষুধ খেয়েছ কিনা জিজ্ঞেস করা মেয়েটি এখন 4 দিন ধরে কথা বলছিল না। বিশ্বাস, দূর্বার ফোন আসছে না রে, আমি কল করলে সুইচ অফ বা বিজি বলছে। আবা চিন্তিত হয়ে বিশ্বাস রাওকে বললেন, হয়তো কাজে ব্যস্ত আছে। মুম্বাইয়ে লাইফস্টাইল আলাদা হয় আবা, ওখানে সময় পাওয়া যায় না। বিশ্বাস রাও বরাবরের মতোই বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আবার মন মানছিল না। অবশেষে 5ম দিন দুপুরে দূর্বার ফোন এলো। বাবা, তার কণ্ঠস্বর কাঁপছিল। দূর্বা, কতদিন হয়ে গেল তোর গলা শুনিনি রে? ভালো আছিস তো মা? শরীর ঠিক আছে তো? আবা যেন প্রাণ ফিরে পেলেন। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তা সৌনক কি বলছে? ওর ব্যবসা কেমন চলছে? আবা ইচ্ছে করেই প্রসঙ্গটি তুললেন। ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধত ছিল। তারপর দূর্বা বলল, বাবা, ওই কথাই বলার ছিল। সৌনকের ওর স্টার্টআপে একটু প্রবলেম হয়েছে। ইনভেস্টররা শেষ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছে। ওর এখন টাকার দরকার। আবার সতর্ক হয়ে গেলেন। কত টাকার দরকার? 50 লাখ। দূর্বার গলা আটকে গেল। আবা খুব একটা ধাক্কা খেলেন না, কারণ এটা তার কাছে প্রত্যাশিতই ছিল। শুধু এত তাড়াতাড়ি দাবিটা আসবে বলে তিনি ভাবেননি। দূর্বামা, সৌনককে বলবি যে সে যেন নিজে আমাকে ফোন করে, আর ব্যবসায় ওঠানামা লেগেই থাকে। 50 লাখ কোনো ছোট অঙ্ক নয়, আবা শান্তভাবে বললেন। কিন্তু বাবা, ও খুব টেনশনে আছে, প্লিজ। দূর্বা, ফোন দে ওর হাতে। আবার কণ্ঠস্বর এখন কঠোর হয়ে গিয়েছিল। ওদিকে মুম্বাইয়ে সৌনক দূর্বার পাশেই দাঁড়িয়েছিল। সে ফোনটা ছিনিয়ে নিল। হ্যালো আবা সালেব, সরি ডিস্টার্ব করলাম। অ্যাকচুয়ালি মার্কেট ক্র্যাশ করেছে আর আমার টাকা আটকে গেছে। আমার আর্জেন্ট 50 লাখ টাকা দরকার। আমি আপনাকে 2 মাসের মধ্যে ফেরত দিয়ে দেব। সৌনকের কণ্ঠস্বর যেন চিনিতে গলা ছিল। সৌনক, 2 মাসে 50 লাখ টাকা ফেরত দেওয়ার ক্ষমতা যদি তোমার থাকে, তবে তুমি এখন ব্যাংক থেকে লোন নিচ্ছ না কেন? আমার কাছে এখন ক্যাশ নেই। সব টাকা নতুন প্ল্যান্টেশনে ইনভেস্ট করে দিয়েছি। আবা স্পষ্ট না করে দিলেন। সৌনকের কপালে ভাঁজ পড়ল। তার মিষ্টি কণ্ঠস্বর গায়েব হয়ে গেল। আবা সালেব, আপনি সারদেশাই। 50 লাখ আপনার কাছে খুচরো পয়সা। আর আমি ভিক্ষে চাইছি না, ধার চাইছি। মেয়ের সংসার, এটুকু তো আপনি করতেই পারেন, তাই না? তার কণ্ঠস্বরে রুক্ষতা বেড়ে গেল। মেয়ের সংসার টাকা দিয়ে চলে না সৌনক, বিশ্বাস দিয়ে চলে। আর ব্যবসা করতে হলে নিজের ক্ষমতায় করো, শ্বশুরবাড়ির টাকার দিকে নজর রেখে নয়। সরি, আমি সাহায্য করতে পারবো না। আবা ফোন কেটে দিলেন। মুম্বাইয়ে সৌনক ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলল। বুড়ো খুব চালাক হয়ে গেছে, টাকা নেই বলছে। দূর্বা কাঁদছিল। সৌনক, এমনভাবে কেন কথা বললে বাবার সাথে? সৌনক রাগে তার দিকে তাকালো এবং তার কাঁধ ধরে তাকে সোজরে ঝাঁকিয়ে দিল। তুমি চুপ করো, তোমার বাপ তোমাকে এখানে রানীর মতো থাকতে পাঠায়নি। তুমি এখন আমার ঘরে আছো। যদি তোমার বাবা টাকা না দেয়, তাহলে তার ফল তোমাকে ভোগ করতে হবে। দূর্বা শিউরে উঠল। এ কি সেই সৌনক যে বিয়ের সময় এত প্রতিশ্রুতি দিয়েছিল? সে ভয়ে গুটিসুটি মেরে এক কোণে সরে গেল। আজ সে প্রথমবার অনুভব করল যে সে একটা সোনার খাঁচায় আটকে পড়েছে এবং তার চাবি এমন এক মানুষের হাতে আছে যার দয়া মায়া বলে কোনো জিনিস জানা নেই। নাসিকে আবা ফোন রেখে দিলেন, কিন্তু তার হাত কাঁপছিল।
না বলাটা সহজ ছিল না, কিন্তু তা প্রয়োজন ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা শুধু শুরু। যদি এখন টাকা দেওয়া হয় তবে সৌনকের লোভ বাড়তেই থাকবে। সেই রাতে আবা খনলেন না। তিনি উঠলেন এবং বাড়ির পেছনের দিকে থাকা পুরনো পোড়ো প্রাসাদের দিকে গেলেন। এই প্রাসাদটা এখন বন্ধই থাকত, যেখানে পুরনো জিনিসপত্র, ধুলো এবং স্মৃতি ছাড়া আর কিছুই ছিল না। আবা লণ্ঠন জ্বালালেন। প্রাসাদের একটি ঘরে গিয়ে তিনি একটি পুরনো সিন্দুক খুললেন। সেই সিন্দুকে কিছু পুরনো কাগজপত্র ছিল। আবা পকেট থেকে একটি নতুন কোরা ডায়েরি বের করলেন। এটা তিনি আজই বাজার থেকে এনেছিলেন, লাল রঙের মলাট দেওয়া সেই খাতা। আবা সিন্দুকের তলায় সেই ডায়েরিটি রাখলেন, কলম বের করলেন এবং প্রথম পাতায় তারিখ লিখলেন 14 নভেম্বর 2019। আজ সৌনক 50 লাখ টাকা চাইল। দুর্বার গলার ভয় আমি এখান পর্যন্ত অনুভব করেছি। আমি টাকা দিতে অস্বীকার করেছি, কিন্তু আমি জানি এবার সে দুর্বাকে কষ্ট দেবে। তার আসল চেহারা আজ সামনে এসেছে। আমি শান্ত আছি, কারণ আমার প্রমাণ চাই। আমার মেয়ে এখনও তাকে নিজের স্বামী মানে, কিন্তু আমি জানি সে একটা শয়তান। এই সিন্ধুকে আমি এখন শুধু কাগজপত্র নয়, বরং আমার মেয়ের জীবনের লড়াই জমিয়ে রাখব। দুর্বা, আমাকে ক্ষমা করিস মা। আজ আমি তোকে সাহায্য করতে অস্বীকার করেছি, কিন্তু তোকে এই নরক থেকে চিরকালের মতো মুক্ত করার জন্য আমাকে এই পদক্ষেপ তুলতেই হবে। তোর বাবা এখন শুধু একজন কৃষক নয়, বরং একজন পাহারাদার হয়ে গেছে। আবা ডায়েরি বন্ধ করলেন এবং তা সিন্ধুকে লুকিয়ে রাখলেন। তিনি ঘরে তালা লাগালেন। বাইরে রাতের ঘুটঘুটে অন্ধকারে শুধু ঝিঁঝি পোকার ডাক প্রতিধ্বনিত হচ্ছিল। আবা প্রাসাদের দেয়ালের দিকে তাকালেন। এই দেয়ালগুলো এখন আর শুধু পাথর আর মাটির গাঁথনি ছিল না, বরং তা এক বড় যুদ্ধের দুর্গ হতে চলেছিল। অন্যদিকে মুম্বাইয়ে দুর্বা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাইরে ট্রাফিকের আওয়াজ আসছিল, কিন্তু তার শুধু বাবার সেই না মনে পড়ছিল। সে জানত না যে তার বাবা এই না বলে তাকে বাঁচানোর লড়াইয়ের প্রথম পদক্ষেপ ফেলেছিলেন। দিন গড়াতে থাকল। আজ দুর্বা এবং সৌনকের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছিল। ফোনে শুভেচ্ছা জানানো হয়ে গিয়েছিল, কিন্তু বাবার মন মেয়েকে না দেখে কি আর থাকতে পারে? আবা কাউকেই কিছু জানাননি। এটা ছিল একটা সারপ্রাইজ ভিজিট। গাড়ির ডিকিতে নাসিকের রসালো আঙুর, দুর্বার পছন্দের চিড়ে ভাজা এবং তার মা যেমন বানাত ঠিক তেমনই গদের লাড্ডু ভরা ছিল। মুম্বাইয়ের ট্রাফিক ছেলে তাদের ইনোভা গাড়ি লোয়ার পারেলের সেই গগনচুম্বী বহুতলের নিচে এসে দাঁড়াল। লিফটে করে ওপরে ওঠার সময় আবার বুকে ধুকপুকানি হচ্ছিল। বেল বাজালেন। 2 মিনিট পর দরজা খুলল। সামনে দৃশ্য দেখে আবা মুহূর্তের জন্য থমকে গেলেন। দুর্বা দাঁড়িয়েছিল। পরনে কোচকানো একটা গাউন, চুল এলোমেলো, চোখের নিচে কালো দাগ আর হাতে আটা মাখা। সে নিশ্চয়ই রান্নাঘর থেকে ছুটে এসেছিল। তার চেহারার সেই তরতাজা ভাবটা যেন কোথায় উধাও হয়ে গিয়েছিল। তাকে 25 বছরের কোনো তরুণী মনে হচ্ছিল না, বরং সংসারের চাপে পিষ্ট হওয়া কোনো 40 বছরের মহিলা মনে হচ্ছিল। বাবা, তুমি? দুর্বার মুখ থেকে শব্দ ফুটল, কিন্তু তাতে আনন্দের চেয়ে ভয় বেশি ছিল। সে চট করে তার গাউনের হাতাটা নিচের দিকে টেনে নিল, যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছিল। ভেতরে আসতে বলবি না? আবা হেসে জিজ্ঞেস করলেন, কিন্তু তার নজর দুর্বার সেই নড়াচড়ার ওপর আটকে গিয়েছিল। দুর্বা সরে দাঁড়াল। ঘরে পা রাখতেই সিগারেটের উগ্র গন্ধ আর গানের কান ফাটানো আওয়াজ আবার গায়ে এসে লাগল। হলে সৌনক এবং তার 4-5 জন বন্ধু বসেছিল। টেবিলের ওপর মদের বোতল আর তাসের আসর বসানো ছিল। দুপুর 2টো বেজেছিল, তবুও পার্টি চলছিল। সৌনক আবাকে দেখল, কিন্তু উঠে স্বাগত জানানো তো দূরের কথা, সে সিগারেটে টান দিয়ে আয়েশ করে জিজ্ঞেস করল, আরে বাহ, আবা সালেব সারদেসাই, আজ হঠাৎ মুম্বাইয়ে কি কাজে এলেন? আবা সেটে এড়িয়ে গিয়ে সোফায় বসার জায়গা খুঁজলেন, কিন্তু সেখানেও ছড়িয়ে থাকা নোংরা জামাকাপড় আর খালি বোতল দেখে তিনি দাঁড়িয়ে থাকাই পছন্দ করলেন। দুর্বার সাথে দেখা করতে এসেছিলাম, আজ ওদের বিবাহবার্ষিকী। আবা শান্ত গলায় বললেন। হ্যাঁ, অ্যানিভার্সারি, আমরা সেলিব্রেটই করছি। দুর্বা, দুর্বা, আবা সালেবের জন্য জল নিয়ে আয়, আর আমাদের গ্লাসগুলো রিফিল করে দে। সৌনক অর্ডার ছুড়ে দিল। দুর্বা ছুটে জল নিয়ে এলো। তার হাতের কাঁপুনি আবা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। জল দেওয়ার সময় তার ডান হাতের কবজিতে একটা নীলচে কালশিটে দাগ আবার তীক্ষ্ণ নজর এড়াল না। সে চট করে হাত পেছনে নিয়ে নিল। সৌনক, এসব কি চলছে? দুপুরে পার্টি আর দুর্বা রান্নাঘরে খাটছে। আবা আর চুপ থাকতে পারলেন না। সৌনক হো হো করে হেসে তার বন্ধুদের দিকে তাকাল। দেখো, ইনি আমার শ্বশুর মশাই, নাসিকের বড় জমিদার, কিন্তু চিন্তাভাবনায় আজও গরুর গাড়ির যুগে আছেন। আবা সালেব, এটা মুম্বাই, এখানে পার্টি করতে সময় লাগে না, মুড লাগে। আর দুর্বা, ও আমার বউ,
ওর ঘর সামলাতে ভালো লাগে তাই না দুর্বা? সে দুর্বার দিকে একটা তীক্ষ্ণ কটাক্ষ করল। দুর্বা মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা, আমার ভালো লাগে। আবার রক্ত টকবক করে ফুটতে লাগল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। এখন রেগে গিয়ে লাভ ছিল না, শিকার সতর্ক হয়ে যেত। আচ্ছা আমি চলি, আমাকে নাসিকে ফিরতে হবে, আবা বললেন। তিনি নিয়ে এসা ব্যাগগুলো এক কোণে রাখলেন। আরে খেয়ে তো যান, দুর্বা স্পেশাল পোলাও বানিয়েছে, সৌনক ব্যঙ্গ করে বলল। না, খিদে নেই। আবা দুর্বার দিকে তাকালেন। তার চোখে এক বোবা ডাক ছিল, বাবা আমাকে নিয়ে চলো। কিন্তু সে কথাটা মুখ ফুটে বলল না। সৌনক উঠে আবার কাছে এলো। তার মুখ থেকে মদের গন্ধ আসছিল। আবা সালেব, একটা কথা বলে দিই, আপনার ওই পুরনো নীতি, সংস্কার আর নাসিকের শাসন এখানে চলবে না। এটা মডার্ন যুগ। দুর্বা এখন মিসেস সৌনক। সে কিভাবে চলবে, কি করবে, সেটা আমি ঠিক করব। আপনি শুধু অতিথির মতো আসবেন, চা খাবেন আর যাবেন, আমাদের সংসারে নাক গলাবেন না। আবা তার চোখের দিকে তাকালেন। সেখানে শুধুই অহংকার আর নিষ্ঠুরতা ছিল। আমি মনে রাখব। আবা শুধু এটুকুই বললেন এবং ঘুরে বাইরে বেরিয়ে এলেন। দুর্বা দরজা পর্যন্ত এলো। বাবা, সে ডাক দিল। আবা থামলেন। তিনি তার দিকে তাকালেন, কিন্তু তাকে বুকে টেনে নিলেন না, তার চোখের জল মুছে দিলেন না, শুধু একটা শুকনো বিদায় জানালেন, সাবধানে থাকিস, এবং লিফটে ঢুকে গেলেন। লিফটের দরজা বন্ধ হতেই দুর্বা টুকরে কেঁদে উঠল। তার মনে হলো, বাবার বোধহয় আর আমার পরোয়া নেই। উনি দেখলেন আমি কি রকম আছি, তবু উনি কিছুই বললেন না। উনি সৌনককে জবাবদিহি করলেন না। উনি আমাকে ছেড়ে চলে গেলেন। কিন্তু সে জানত না যে আবা কেন শান্ত ছিলেন। নাসিকে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। প্রাসাদ শান্ত ছিল। আবা খাবার খেলেন না। তিনি সোজা পেছনের প্রাসাদে গেলেন। লণ্ঠন জ্বালালেন, সিন্দুক খুললেন, লাল রঙের ডায়েরিটা বের করলেন। তার হাত এখন আর কাঁপছিল না। কলমটা কাগজের ওপর চলল কোনো তলোয়ারের মতো। 15 মে 2020। আজ বিয়ের 1 বছর পূর্ণ হল। আমি মুম্বাই গিয়েছিলাম। যা দেখেছি তা ভোলার মতো নয়। আমার দুর্বা, যে ফুলের মতো বড় হয়েছে, সে আজ এক চাকরানির মতো খাটছে। তার কবজিতে কালচে নীল দাগ ছিল। নির্ঘাত সে মেরেছে। মেয়েটা লুকোনোর চেষ্টা করল, কিন্তু বাবার নজর থেকে কিছুই এড়ায় না। সৌনক, তুই বললি এটা মডার্ন যুগ। তোর কথা ঠিক, কিন্তু তুই জানিস না যে পুরনো গাছের শিকড় কত গভীরে থাকে। তুই আমার মেয়েকে বন্দি করে রেখেছিস, তার মনটা ভেঙে দিয়েছিস। আজ আমি চুপ করে থাকলাম, কারণ আমার প্রমাণ দরকার ছিল। যদি আমি আজই চেঁচামেচি করতাম, তবে তুই সতর্ক হয়ে যেতিস, আর দুর্বার ওপর পাহারা আরও কড়া করে দিতি। দুর্বার হয়তো মনে হয়েছে আমি নিষ্ঠুর হয়ে গেছি, কিন্তু মারে, এই বিষ আমি হজম করছি, কারণ আমাকে তোকে এখান থেকে নিরাপদে বের করে আনতে হবে। শুধু বের করে আনা নয়, তোর আত্মসম্মানও তোকে ফিরিয়ে দিতে হবে। সৌনক, তোর আজকের উন্মাদনা, তোর কথা, তোরই অহংকার, এসব আমি এখানে লিখে রাখলাম। সুদে আসলে হিসাব নেব, অবশ্যই হবে। তারিখ আর সময় মনে রাখিস। আবার ডায়েরি বন্ধ করলেন। বাইরে ঝেঁঝি পোকার আওয়াজ বেড়ে গিয়েছিল। আবার চেহারায় এখন আর দুঃখ ছিল না, বরং এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। এই নিস্তব্ধতা ছিল এক ঝড়ের, যা খুব শীঘ্রই মুম্বাইয়ের দিকে ধেয়ে আসতে চলেছে। প্রাসাদের ওই বন্ধ ঘরে একজন বাবা নিজের মেয়ের মুক্তির ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন, একাকী, নীরবে। দিনগুলো বাতাসের মতো হুহু করে এগিয়ে যাচ্ছিল। দুর্বা এবং সৌনকের বিয়ের 2 বছর পূর্ণ হয়েছিল। কিন্তু এই 2 বছরে দুর্বার জীবন যেন একটা শুকনো পাতার মতো হয়ে গিয়েছিল। এককালে প্রাণ খুলে হাসা, সবার সাথে গল্প করা দুর্বা এখন কথা বলতে ভুলেই গিয়েছিল। মুম্বাইয়ের ওই বিলাসবহুল ফ্ল্যাটে সে একাই থাকত। সৌনক তার ফোন, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এমনকি প্রতিবেশীদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। তোর ওদের দরকার নেই, আমি আছি তো তোর জন্য, এমনটাই সে বলত। কিন্তু বাস্তবে সে তার জন্য ছিল না, বরং সে তার মালিক হয়ে বসেছিল। এক রাতে সৌনক দেরিতে বাড়ি ফিরল, বরাবরের মতোই মদ খেয়ে টলমল অবস্থায়। দুর্বা তাকে খাবার দিল। সে থালার তরকারির দিকে তাকালো এবং থালাটা সজোরে ছড়ে ফেলে দিল। কি এই তরকারি? রোজ সেই একই স্বাদ। তোর কি একটুও আক্কেল নেই যে আলাদা কিছু বানাবি? সে চিৎকার করে উঠল। দুর্বা চুপচাপ দাঁড়িয়েছিল। সরি, আমি কাল অন্য কিছু বানাবো, সে নিচু গলায় বলল। সৌনক তার কাছে এলো। সে তার চুল খামচে ধরল এবং তাকে পেছনের দিকে টানল। কাল? তোর মনে হয় কাল পর্যন্ত আমি অপেক্ষা করব? তোর বাপের দিকে দেখ, কত টাকা, কোটি টাকার সম্পত্তি, প্রাসাদের মতো বাড়ি,
চাকর বাকর, আর তুই আমাকে এখানে ডাল ভাত খাওয়াচ্ছিস? ওই বুড়ো এত সম্পত্তি কামিয়ে কি লাভ করেছে? ও মরলে তো সব আমিই পাব, তাহলে এখন কেন দিচ্ছে না? তার দৃষ্টি নিষ্ঠুর হয়ে উঠেছিল। সে দুর্বার গালে সজোরে এক থাপ্পড় মারল। ফোন কর ওকে, বল আমার টাকার দরকার, এখনই। দুর্বা কাঁদতে শুরু করল। না সৌনক, প্লিজ, বাবাকে কষ্ট দিও না, উনি এমনিতেই টেনশনে আছেন। কষ্ট? তোকে দেখাচ্ছি কষ্ট কাকে বলে। এই বলে সে তাকে মাটিতে ফেলে দিল এবং লাথি মেরে মারধর করল। দুর্বা যন্ত্রণায় কোঁকড়ে গেল, কিন্তু তার গলার আওয়াজ যাকে বাইরে না যায়, তার জন্য সে টিভির ভলিউম বাড়িয়ে দিল। রাত 2টোর সময়ে যখন সৌনক ঘুমিয়ে পড়েছিল, তখন দুর্বা লুকিয়ে রাখা পুরনো ফোন থেকে আবাকে কল করল। হ্যালো, আবা। তার কণ্ঠস্বর চাপা এবং কান্না জড়িত ছিল। নাসিকে আবা জেগেই ছিলেন, যেন তিনি এই ফোনটার জন্যই অপেক্ষা করছিলেন। দুর্বা, কি হয়েছে মা? এত রাতে তুই কাঁদছিস কেন? আবার কণ্ঠস্বর উদ্বেগে ভরা ছিল। কিছু না আবা, শুধু তোমার কথা মনে পড়ল, স্বপ্ন দেখেছিলাম। দুর্বা মিথ্যে বলল, কিন্তু ফুপিয়ে কাঁদার আওয়াজ লুকাতে পারল না। মারে, আমাকে সত্যি কথা বল, সৌনক তোকে কষ্ট দিচ্ছে তো? আবার সোজাসুজি জিজ্ঞেস করলেন। না না বাবা, ও খুব ভালো আছে, শুধু ব্যবসার টেনশন ওর, তুমি চিন্তা করো না। দুর্বা আজও তাকে আড়াল করছিল, কারণ তার ভয় ছিল যে বাবা যদি কিছু করেন তবে সৌনক তাকেও কোনো ক্ষতি করে বসবে। দুর্বা, আমি তোর বাবা, তোর নিঃশ্বাসের শব্দ আমি চিনতে পারি, তুই ভয় পাস না, আমি আছি, আবা বললেন। ফোন কেটে গেল। দুর্বা মোবাইলটা আবার লুকিয়ে রাখল এবং এক কোণে হাঁটু মুড়ে কুটিসুটি মেরে বসে রইল। নাসিকে আবা তৎক্ষণাৎ বিশ্বাসরাওকে ডাকলেন। ভোর 4টে বেজেছিল। বিশ্বাস এবার হদ হয়ে গেছে। একটু আগে দুর্বার ফোন এসেছিল, ও কিছুই বলেনি, কিন্তু ওর কান্না আমি শুনতে পেয়েছি। ওই নরাধমটা ওকে মারধর করছে। আবার চোখ লাল হয়ে গিয়েছিল। আবা, চলো এক্ষুনি পুলিশ কেস করি, ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা দায়ের করি, ওকে সোজা জেলে ঢোকাবো, বিশ্বাসরাও রেখে গিয়ে বললেন। আবা না সূচক মাথা নাড়লেন। না বিশ্বাস, এখনও না। আরে কি বলছিস তুই? তোর মেয়ে ওখানে মরছে আর তুই অপেক্ষা করছিস? হ্যাঁ, কারণ দুর্বা আজও ওর প্রেমে অন্ধ। আমি যদি এখন পুলিশ নিয়ে যাই তবে ও সাক্ষ্য দেবে যে সৌনক কিছুই করেনি। ও বলবে যে আমিই পা পিছলে পড়ে গেছি। তখন আমরা কি করব? সৌনক ছাড়া পেয়ে যাবে এবং ওর ওপর অত্যাচার আরও বাড়বে। আমার এমন প্রমাণ চাই যে দুর্বা ওর হয়ে কথা বলতে পারবে না। তাহলে কি করবি? আমাকে একটা চাল চালতে হবে। বাঘকে বাইরে বের করতে হলে টোপ ফেলতে হয়। আমি অসুস্থ হওয়ার নাটক করব। আবার চোখে একটা চমক এলো। নাটক? হ্যাঁ, সৌনকের টাকার লোভ আছে। ওর ধারণা আমি মরলে সবও পাবে। যদিও জানতে পারে যে আমি এখন শেষ নিঃশ্বাস গুনছি, তবে ও নিশ্চয়ই অধৈর্য হয়ে উঠবে। ও ভুল করবে, আর সেই ভুলগুলোই আমাদের প্রমাণ হবে। পরের দিন খবর ছড়িয়ে দেওয়া হলো যে আবাসালেব সারদেসাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বিশ্বাসরাও স্বয়ং মুম্বাইয়ে সৌনককে ফোন করলেন। সৌনকবাবু, আবার শরীর খুব খারাপ, ডাক্তার বলছেন সময় খুব কম, আপনি দুর্বাকে নিয়ে এক্ষুনি আসুন। এই খবর শুনতেই সৌনকের চেহারায় এক আনন্দের রেখা ফুটে উঠল। সেটা সে চট করে লুকিয়ে ফেলল। আরে বাপরে, আমরা এক্ষুনি বের হচ্ছি। সৌনক নকল গলায় দুঃখ প্রকাশ করল। ফোন রেখেই সে দুর্বার দিকে ঘুরল। এই চলট, তোর বাপের হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের নাসিক যেতে হবে। দুর্বা ধাক্কা খেল। কি বাবা? সে কাঁদতে শুরু করল। কান্না বন্ধ কর আর রেডি হ। আর হ্যাঁ, ওখানে গিয়ে কোনো নাটক করবি না, বলবি আমরা খুব সুখে আছি। যদি একটা কথা উল্টোপাল্টা বলিস তবে তোর অবস্থা কুত্তার মতো করব। সৌনক তাকে হুমকি দিল। দুর্বা মাথা নাড়ল, কিন্তু সে জানত না যে আবা এই জালটা সৌনকের জন্যই বুনেছিলেন। সে মুম্বাই থেকে বের হল, মনে বাবার জন্য চিন্তার পাহাড় আর পিঠে সংসারের বোঝা নিয়ে। ওদিকে নাসিকে আবা বিছানায় শুয়েছিলেন। ঘরে অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল। ডাক্তার এবং বিশ্বাসরাও পাশে দাঁড়িয়েছিলেন। আবা চোখ খুললেন। আসতে দে ওকে, এবার আসল লড়াই শুরু হবে, আবার নিচু গলায় বললেন। নাসিকের সেই বিশাল প্রাসাদে বরাবরের মতো আনন্দ ছিল না। আজ সেখানে এক বিষণ্ণ ছায়া নেমে এসেছিল। আবাসালেব বিছানায় নিস্তেজ হয়ে পড়েছিলেন। স্যালাইনের বোতল, অক্সিজেন মাস্ক এবং ডাক্তারদের গম্ভীর চেহারা, এসব দেখে যে কারোর বুকের ভেতরটা ধক করে উঠত। কিন্তু সৌনকের মনে যেন লাড্ডু ফুটছিল। সে এবং দুর্বা মুম্বাই থেকে এসেছিল। দুর্বা দৌড়ে আবার কাছে গেল। বাবা, আবা, সে আর্তনাদ করে উঠল। তার চোখের জল আবার হাতের উপর পড়ল। আবা আস্তে করে চোখ খুললেন,
কিন্তু কিছুই বললেন না। তার দুর্বল হাত দিয়ে তিনি দুর্বার মাথায় হাত বুলিয়ে দিলেন। সৌনক দরজায় দাঁড়িয়েছিল। সে চেহারায় নকল দুঃখ ফুটিয়ে তুলেছিল, কিন্তু তার চোখ ঘরের আলমারি এবং লকারের দিকে ঘুরছিল। ডাক্তারবাবু, কি কন্ডিশন? সৌনক জিজ্ঞেস করল। কিছু বলা যাচ্ছে না, হার্টবিট খুব উইক, ওকে স্ট্রেস দেবেন না, ডাক্তার বললেন। ডাক্তার এবং বিশ্বাসরাও বাইরে চলে গেলেন। ঘরে শুধু আবা, দুর্বা আর সৌনক রইল। দুর্বা কাঁদছিল। বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো, ফিরে এসেছি তো আমি। সৌনক তার কাঁধে হাত রেখে বলল, দুর্বা, শান্ত হও, আবাকে রেস্ট নিতে দাও, তুমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। দুর্বা চলে গেলে সৌনক আবার কাছে এলো। আবা সালেব, চিন্তা করবেন না, আমি সব সামনে নেব, সে বলল। কিন্তু তার কণ্ঠস্বরে শীতলতা আবা বুঝতে পারলেন। আবা চোখ বন্ধ করে নিলেন। সন্ধ্যা হল। প্রাসাদের আত্মীয় স্বজন ধীরে ধীরে পাত্তাড়ি গোটাল। দুর্বা আবার ঘরেই বসেছিল। সৌনক তাকে বাইরে ডেকে বলল, দুর্বা, এদিকে এসো একটু। সে বাইরে এলো। সৌনক তার হাত ধরল। এই দেখো, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। আবার অবস্থা দেখে তো ব্যবসার কি হবে, চাষবাসের কি হবে, ব্যাংকের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। সৌনক, এখন বাবার শরীরটাই আসল, টাকার কথা পরে দেখা যাবে। দুর্বা রেগে গেল। বোকা নাকি তুমি? পরে কখন দেখবে, যখন সব হাতছাড়া হয়ে যাবে তখন। এই দেখো, আমরা এমন করি, আবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রেখে দিই, তাহলে কোনো ইমার্জেন্সি এলে আমরা কাজকর্ম চালাতে পারব। আমাদের ফিউচারের প্রশ্ন দুর্বা, আবাও হয়তো এটাই চাইবেন। না সৌনক, আমি বাবাকে এই অবস্থায় সই করতে বাধ্য করব না। দুর্বা দৃঢ়ভাবে না করে দিল। সৌনকের চেহারা লাল হয়ে গেল। সে তার হাত সজোরে মুচড়ে দিল। তোর কি মনে হয় আমি নিজের জন্য এসব করছি? এসব তোর ভালোর জন্যই। যদি কাল আবার কিছু হয়ে যায় আর উইল পাওয়া না যায়, তবে সব আত্মীয় স্বজন সম্পত্তির ভাগ বসাতে চলে আসবে। তখন তুই রাস্তায় এসে দাঁড়াবি। যা, আবাকে ইমোশনাল করে সই নে। দুর্বা কাঁদতে কাঁদতে ভেতরে গেল। আবা এসব শুনছিলেন, কিন্তু চোখ বন্ধ করে শুয়েছিলেন। তিনি জানতেন এই মুহূর্তটা আসবেই। রাত হল। প্রাসাদ শান্ত হয়ে গেল। দুর্বা আবার ঘরেই চেয়ারে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছিল। আবা জেগে উঠলেন। তার তেষ্টা পেয়েছিল। তিনি উঠে বসলেন। ঠিক তখনই তিনি বাইরের বারান্দা থেকে ফিসফিসানির শব্দ শুনতে পেলেন। আবা আস্তে করে লাঠিটা হাতে নিলেন এবং দরজার ফাঁক দিয়ে বাইরে উকি দিলেন। সৌনক ফোনে কথা বলছিল। তার হাতে হুইস্কির গ্লাস ছিল। সে নেশায় তো ছিলই, তবে তার চেয়েও বেশি ছিল ক্ষমতার নেশায় মত্ত। আরে সমীর, কাজ তো হয়েই গেছে, বুড়ো তো যাওয়ার মুখে। ডাক্তার বলল 2-4 দিনের অতিথি। সে হাসতে হাসতে বলছিল, ভাইরে, একবার ও পটল তুললেই পুরো সাম্রাজ্য আমার। 300 একর আঙুর বাগান, এই রাজপ্রাসাদ, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সব বেচে দেব আমি। কার আর সম্পত্তি, কার আর চাষবাসে ইন্টারেস্ট আছে? আমরা দিব্যি কানাডা বা লন্ডনে শিফট হয়ে যাব। দুর্বা, সে তো আমার আঙুলে নাচা পুতুল। একবার সই হয়ে গেলে ওকেও। সে থামল এবং আবার হাসল। ওকেও দেখে নেব পরে কি করতে হবে। আবার গায়ে কাটা দিয়ে উঠল। এই মানুষটা শুধু লোভী নয়, সে অত্যন্ত নিষ্ঠুর। তার দুর্বার কোনো পরোয়া নেই। তার নাসিকের মাটির প্রতি কোনো টান নেই। তার শুধু টাকা চাই, আর তারপর সে দুর্বাকেও হাওয়ায় উড়িয়ে দেবে। আবা কাপা কাপা হাতে নিজের মোবাইল বের করলেন, রেকর্ডিং বোতাম টিপলেন। আর শোন সমীর, যদি বুড়ো সই না করে না, তবে আমার অন্য রাস্তাও জানা আছে। মুখের ওপর বালিশ চেপে ধরে খেল খতম করে দেওয়া যায়। কারো সন্দেহও হবে না, ন্যাচারাল ডেথ। সৌনক বেপরোয়াভাবে কথাগুলো বলে গেল। এসব শুনে আবার নিঃশ্বাস আটকে এলো। নিজের মৃত্যুর ষড়যন্ত্র নিজের কানে শোনা সহজ ছিল না, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা এই কথাই হচ্ছিল যে এই মানুষটা তার মেয়ের স্বামী। সৌনক ফোন রেখে ভেতরের ঘরে গেল। আবার রেকর্ডিং থামালেন। তিনি আবার বিছানায় এলেন। তিনি বালিশের তলা থেকে নিজের ডায়েরি বের করলেন। 18 ফেব্রুয়ারি 2022। আজ রাত 12:30টার সময় সৌনকের ফোনে কথোপকথন রেকর্ড করলাম। সে আমাকে মারার ছক কষছে। বাগান আর বাড়ি বিক্রি করে বিদেশে পালিয়ে যেতে চায়। দুর্বাকে সে ঠকাচ্ছে। এবার সহ্যের বাঁধ ভাঙল। এই লোকটা বিপজ্জনক। আমি যদি এখনই কিছু না করি, তবে আমার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। কালই এর শেষ করতে হবে। কাল আমি দুর্বাকে পুরনো প্রাসাদে নিয়ে যাব। সেখানেই এর পর্দা ফাঁস হবে, আর সেখানেই এই নরাধমের মুখোশ ছিঁড়ে ফেলা হবে। আবার ডায়েরি এবং ফোন নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলেন। তিনি দুর্বার দিকে তাকালেন। সে শান্তভাবে ঘুমোচ্ছিল। কাল তার পৃথিবী ভেঙে পড়তে চলেছে, কিন্তু সেই ধ্বংসস্তূপের নিচ থেকেই তার নতুন জীবন গড়ে উঠবে। আবার চোখ মুছলেন। এখন আর কান্নার সময় ছিল না, এখন সময় ছিল অন্যায়ের বদলা নেমার। সেই রাতে নাসিকের বাতাসে বেশ ঠান্ডা ছিল, কিন্তু সারদেশাই প্রাসাদে যেন আগুনের ফুলকি উঠছিল। রাত 2টো বেজেছিল। আবা সালেব নিজের ঘরে বিছানায় শুয়েছিলেন, কিন্তু ঘুম তার ধারে কাছেও ছিল না। কিছুক্ষণ আগেই তিনি যা দেখেছিলেন তা তার সর্বাঙ্গ রাগে জ্বালিয়ে দিয়েছিল। সৌনক দুর্বাকে হলের এক কোণায় আটকেছিল। সই কখন নিবি? কাল সকালের মধ্যে আমার ওই কাগজগুলোর উপর আবার আঙুলের ছাপ বা সই চাই, নইলে। সৌনকের কণ্ঠস্বর চড়ে গিয়েছিল। সৌনক, বাবার শরীর ভালো নেই, আমি কিভাবে বলি ওকে? দুর্বা কাঁদছিল।
তখন সৌনক সজোরে দুর্বার গালে এক থাপ্পড় কষাল। বলবি না? তাহলে এবার দেখ তুই। সেই আওয়াজ, সেই থাপ্পড়ের আওয়াজ আবার কানে পড়ল, আর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। যে মেয়েকে তিনি ফুলের মতো আগলে রেখেছেন, গায়ে একটা আঁচড়ও লাগতে দেননি, তাকে এই নরাধম তাদেরই বাড়িতে, তাদেরই ছাদের নিচে মারধর করছে। আবার ঠিক করলেন, অনেক হয়েছে, পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। আগামীকালের সূর্যোদয় সৌনকের জন্য শেষ সূর্যোদয় হবে। পরের দিন সকালে নাসিকের ভোর বরাবরের মতোই মনোরম ছিল। আঙুর লতার ওপর শিশির বিন্দু চকচক করছিল। আবা বিশ্বাস রাওকে একটি গোপন মেসেজ পাঠালেন এবং দুর্বাকে ডাক দিলেন। দুর্বা মা। দুর্বা ছুটে এলো। তার চোখ ফুলেছিল, গালে আঙুলের দাগ এখনও আবছাভাবে দেখা যাচ্ছিল। বাবা, তুমি উঠে পড়েছ? ভালো লাগছে তোমার? সে জিজ্ঞেস করল। দুর্বা, আমাকে তুলে দে, আমাকে পুরনো প্রাসাদে যেতে হবে। আবার কণ্ঠস্বর গভীর এবং ভারী ছিল। পুরনো প্রাসাদে? বাবা, ওখানে কেন? ওখানে তো সব ধুলো আর মাকড়সার জাল, ডাক্তার বকবেন। দুর্বা আপত্তি করল। না দুর্বা, আমার সময় কাছেই এসেছে বলে মনে হচ্ছে। আর যাওয়ার আগে আমি তোকে এমন কিছু দিতে চাই যা আমি আজ পর্যন্ত কাউকেই দেখাইনি, আমাদের কুলদেবতা এবং সেই পুরনো সিন্দুক। আবা ইচ্ছে করেই গলায় একটা রহস্য তৈরি করলেন। বাইরের ঘরে সোফায় পা ছড়িয়ে বসা সৌনকের কান খাড়া হয়ে গেল। পুরনো সিন্দুক, পুরনো প্রাসাদ, মানে নির্ঘাত বুড়ো সোনাদানা, গয়নাগাটি বা ক্যাশ ওখানে লুকিয়ে রেখেছে। ব্যাংকের হিসাব আলাদা আর এই গুপ্তধন আলাদা। তার চোখে লোভের ঝিলিক দেখা গেল। দুর্বা আবাকে ধরে ধরে নিয়ে চলল। আবা আস্তে আস্তে হেঁটে পেছনের দরজা দিয়ে বেরোলেন। সকালের সময় হওয়ায় শ্রমিকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। তারা দুজনে ক্ষেতের পাশ দিয়ে ঝোপঝাড় পেরিয়ে সেই পুরনো ভগ্নপ্রায় পাথুরে প্রাসাদের দিকে এগোল। সৌনক দেখল যে ওরা দুজন একাই যাচ্ছে। সে এদিক ওদিক তাকালো এবং বিড়ালের মতো নিঃশব্দ পায়ে ঝোপের আড়াল দিয়ে তাদের পিছু পিছু চলল। আজ তো লটারিই লাগবে, সে মনে মনে বিড়বিড় করল। পুরনো প্রাসাদ, কালো পাথরের কাঠের খুঁটি দেওয়া, মাকড়সার জালে ভরা সেই প্রাসাদ। সেখানে এখন আর কেউই থাকত না। আবা পকেট থেকে একটি পুরনো মরচে ধরা চাবি বের করলেন এবং সেই ভারী কাঠের দরজার তালা খুললেন। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজা খুলল। সৌনক বাইরের জানলার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতে লাগল। ভেতরের ঘরে শুধু একটা লণ্ঠন আর এক কোণে একটা পুরনো লোহার সিন্দুক। বাবা, এখানে কি আছে? দুর্বা ভয় পেয়ে জিজ্ঞেস করল। এখানে তোর জীবন আছে দুর্বা, আবা বললেন। তিনি সেই সিন্দুকটি খুললেন। সৌনক নিঃশ্বাস আটকে রাখল। তার আশা ছিল সোনার মুদ্রার, চোখ ধাঁধানো গয়নার, কিন্তু সিন্দুক খুলতেই ভেতরে কি ছিল? কাগজের তাড়া আর একটা লাল রঙের মোটা খাতা। সৌনকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসব কি? রদ্দি কাগজ। সে বিরক্ত হল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল। হয়তো নিচে কিছু থাকতে পারে এই আশায়। আবার সেই লাল খাতাটি, তার ডায়েরিটি বের করলেন এবং দুর্বার হাতে দিলেন। এটা কি বাবা? পড় দুর্বা, কাঁদবি না, শুধু পড়। আবার কণ্ঠস্বর এখন আর কাঁপছিল না, তাতে এক দৃঢ়তা ছিল। দুর্বা পাতা উল্টাল। 15 মে 2019। আজ আমার মেয়ের বিয়ে হল, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমি তাকে ডাকাতের হাতে তুলে দিচ্ছি। ওয়েটারের সাথে তার আচরণ এবং টাকার প্রতি লোভ, এগুলো ভালো লক্ষণ নয়। দুর্বা ধাক্কা খেল। সে পরের পাতা উল্টাল। 14 নভেম্বর 2019। দুর্বার ফোন এলো। তার 50 লাখ টাকার দরকার ছিল। তার গলা বলে দিচ্ছিল যে সে চাপের মুখে আছে। আমি টাকা দিতে অস্বীকার করলাম, কারণ আমি ওর অহংকার আরও বাড়াতে চাইনি। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে আপাতত নিষ্ঠুর হতেই হবে। দুর্বার হাত কাঁপতে শুরু করল। সে পরের পাতা খুলল। 15 মে 2020। আজ মুম্বাই গিয়েছিলাম। দুর্বার হাতে মারের তাক দেখলাম। বুকটা ফেটে গেল আমার, কিন্তু আমি চুপ করে থাকলাম, কারণ আমার প্রমাণ দরকার ছিল। সৌনক, তুই বললি এটা মডার্ন যুগ, কিন্তু এই বাবার হৃদয়ের হিসাব পুরনো পদ্ধতিতেই হবে। দুর্বার ডুকরে কেঁদে উঠল। বাবা, তুমি সব জানতে, আর আমি তোমাকেই দোষ দিচ্ছিলাম। আমার মনে হয়েছিল তোমার আমার কোনো পরোয়া নেই। আবা তাকে বুকে টেনে নিলেন না। তিনি বললেন, পরের কাগজপত্রগুলো দেখ। সেই কাগজপত্রগুলো দুর্বা সরদেসাই প্রাইভেট ট্রাস্টের ছিল। দুর্বা, আমি এসব তোর নামে করে দিয়েছি, কিন্তু শর্ত হল এই সম্পত্তির ব্যবহার শুধুমাত্র তুইই করতে পারবি। তোর স্বামী, তোর শ্বশুরবাড়ির লোকেরা বা আমি মরার পর কেউই এতে হাত লাগাতে পারবে না। এই 300 একর জমি, এই ফার্ম হাউস,
এবং ব্যাংকের 10 কোটি টাকা এসবই স্ত্রীধন হিসেবে সুরক্ষিত। সৌনক এর 1 টাকাও পাবে না। এমনকি তুই যদি ওকে দিতে চাস তাহলেও আইনতটা সম্ভব নয়। বাইরে দাঁড়িয়ে থাকা সৌনকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি ট্রাস্ট? মানে আমি কিছুই বেচতে পারবো না। তার চোখ রাগে জ্বলতে লাগল। তার সমস্ত প্ল্যান ধুলোয় মিশে গিয়েছিল। আবা বলে চললেন, আর দুর্বা, এই সিন্ধুকে আরও একটা জিনিস আছে। তিনি একটি পেন ড্রাইভ এবং হাসপাতালের কিছু রিপোর্ট বের করলেন। এই রিপোর্টগুলো ভুয়ো। আমার কোনো হার্ট অ্যাটাক হয়নি। আমি এই নাটক করেছি কারণ আমাকে সৌনকের আসল চেহারা তোকে দেখাতে হতো। আর এই পেন ড্রাইভে কাল রাতে ও ফোনে ওর বন্ধুর সাথে কি বলছিল তার রেকর্ডিং আছে। ও আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল না দুর্বা, ও আমাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করছিল। দুর্বা স্তব্ধ হয়ে গেল। সে আবার দিকে তাকাল। সেই বৃদ্ধ, অসুস্থ মনে হওয়া বাবা আজ তার সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন। বাবা, তুমি আমার জন্য এত সহ্য করলে? 3 বছর ধরে তুমি বিষ হজম করেছ? হ্যাঁ দুর্বা, কারণ আমি তোকে শুধু মুক্ত করতে চাইনি, আমি তোকে এটা বোঝাতে চেয়েছিলাম যে যার জন্য তুই কাঁদছিস সে মানুষ নয়, সে একটা রাক্ষস। এবার বল, তুই কি করতে চাস? এখনও ওকে বাঁচাতে চাস নাকি নিজের জীবন নিজের মতো বাঁচতে চাস? দুর্বা চোখ মুছল। সে সেই ডায়েরির দিকে তাকাল যেখানে তার প্রতিটা কান্নার হিসেব লেখা ছিল। ট্রাস্টের কাগজপত্রের দিকে তাকাল যেখানে তার সুরক্ষিত ভবিষ্যতের ব্যবস্থা করা ছিল। তার চোখের চাউনি বদলে গেল। এখন সেখানে ভয় ছিল না, বরং এক নতুন শক্তি ছিল। বাবা, এখন আমার কাউকে ভয় করে না, কারণ আমার ঢাল আমার পেছনে দাঁড়িয়ে আছে, সে বলল। ঠিক তখনই থামুন বলে চিৎকার করতে করতে সৌনক জানলা দিয়ে নয় বরং সজোরে কাঠের দরজাটা ধাক্কা মেরে খুলে ভেতরে ঢুকল। তার হাতে একটা মোটা কাঠের লাঠি ছিল যা সে প্রাসাদ থেকেই তুলে নিয়েছিল। এই বুড়ো, তুই খুব চালাকি করেছিস। ডায়েরি লিখছিস, প্রমাণ জোগাড় করছিস। আজ এই পুরনো প্রাসাদে তুই আর তোর ডায়েরি দুজনেই পুড়ে ছাই হয়ে যাবি। সৌনক পাগলের মতো চিৎকার করে উঠল। দুর্বা আর আবা থমকে গেলেন। সেই ভগ্নপ্রায় প্রাসাদের ধুলোমাখা বাতাসে হঠাৎ এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো, যা কিছুক্ষণের মধ্যেই ঝড়ের মতো ফেটে পড়ল। সৌনক দরজায় দাঁড়িয়েছিল। তার চোখ রক্তবর্ণ ছিল। হাতের কাঠের লাঠিটা সে সজোরে মাটিতে আছড়ে ফেলল। সেই শব্দে প্রাসাদের পায়রাগুলো ডানা ঝাপটে উড়ে গেল। তোরা আমাকে ঠকানোর চেষ্টা করেছিস? আমাকে? সৌনক পাগলের মতো চেঁচিয়ে উঠল। বুড়ো মরেছে বলে মনে হয়েছিল আমার, কিন্তু তুই তো নাটক করছিলি। আর দুর্বা, তুই আমার সাথে বেইমানি করলি? দুর্বা থরথর করে কাঁপছিল, কিন্তু সে আবার সামনে গিয়ে রুখে দাঁড়াল। বেইমানি আমরা করিনি, তুই করেছিস সৌনক। তুই আমার বিশ্বাসকে গলা টিপে মেরেছিস। তার কণ্ঠস্বর কাঁপা কাঁপা ছিল, কিন্তু তাতে সত্য ছিল। বাজে বকা বন্ধ কর, সৌনক সজোরে চেঁচাল। ওই ট্রাস্টের পেপার আর ওই লাল ডায়েরি এদিকে দে আমাকে, এখনই। সে আবার দিকে এক পায়ে এগোল। সৌনক, এই ডায়েরি তুই পাবি না। এতে তোর পাপ লেখা আছে, আর পাপ লুকোনো যায় না। আবার কণ্ঠস্বর যদিও বৃদ্ধ ছিল, তবু তাতে দৃঢ়তা ছিল। তিনি সেই ডায়েরিটি নিজের বুকে আঁকড়ে ধরে রাখলেন। এই দেখে সৌনক ধৈর্য হারিয়ে ফেলল। দিবি কি দিবি না বুড়ো? সে ক্ষিপ্ত বাঘের মতো আবার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে আবার হাত থেকে ডায়েরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। আবা প্রতিরোধ করলেন, কিন্তু সৌনক তরুণ এবং শক্তিশালী ছিল। সে আবাকে সজোরে ধাক্কা দিল। আবা! দুর্বা চিৎকার করে উঠল। আবা দেয়ালে ছিটকে পড়লেন। তার কপালে চোট লাগল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এই দৃশ্য দেখামাত্রই দুর্বার শরীরের সমস্ত ভয় নিমেষে কোথায় যেন উড়ে গেল। আজ পর্যন্ত যে স্বামীর পায়ের কাছে সে লুটিয়ে পড়েছিল, যার মারধর সে নীরবে সহ্য করেছিল, সেই দুর্বার রূপান্তর এক মুহূর্তেই দুর্গায় হয়ে গেল। যখন সে তার ৭০ বছরের বৃদ্ধ বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখল, তখন তার ভেতরের রণরঙ্গিনী জেগে উঠল। সৌনক আবার আবাকে মারার জন্য হাত তুলবে, ঠিক তখনই দুর্বা কোনায় পড়ে থাকা একটি পুরনো মরচে ধরা লোহার রড তুলে নিল এবং সৌনকের সামনে রুখে দাঁড়াল। তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। খবরদার, আমার বাবার গায়ে হাত দিলে! সেই গর্জন প্রাসাদের প্রতিটা পাথরে প্রতিধ্বনিত হল। সেই কণ্ঠস্বর দুর্বার ছিলই না। সেই কণ্ঠস্বর ছিল ৩ বছরের অবিচার, গুমোট পরিবেশ আর এখন ফুঁসে ওঠা আত্মসম্মানের। সৌনক মুহূর্তের জন্য থমকে গেল। সে দুর্বার এই রূপ আগে কখনো দেখেনি, কিন্তু তার অহংকার আর টাকার লোভ এত বেশি ছিল যে তার হুঁশ রইল না। তুই আমাকে মারবি? তোর এত সাহস? সে হাসল এবং দুর্বার দিকে এগিয়ে গেল। সে তার হাত ধরে মুছড়ে দিল। দুর্বার হাত থেকে রডটা নিচে পড়ে গেল। ছাড় আমাকে! দুর্বা চেঁচাল। ধস্তাধস্তি শুরু হল। ধুলোর কুণ্ডলি উঠতে লাগল। সৌনক দুর্বাকে ধাক্কা মেরে ফেলে দিল এবং সে আবার দিকে ঘুরল। তোর খেয়াল খতম পড়ছে এবার।
সে নিচে পড়ে থাকা কাঠের লাঠিটা তুলে নিল এবং আবার মাথায় মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে বাইরে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। সেই ককর্ষ আওয়াজ প্রাসাদের দেয়াল ভেদ করে ভেতরে এলো। সৌনকের হাত শূন্যেই থেমে গেল, তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ? এখানে পুলিশ কি করে এলো? আবা দেয়াল ধরে কোনো মতে কষ্টে উঠে দাঁড়ালেন। তার কপাল থেকে রক্তের সরু ধারা বইছিল, কিন্তু ঠোঁটের কোণে এক বিজয়ীর হাসি ছিল। আমি শুধু ডায়েরি লিখছিলাম না সৌনক, আমি ফাঁদও পাচ্ছিলাম। তোর মনে হয়েছিল আমি মরে গেছি। না, আমি বেঁচেছিলাম এবং জেগেও ছিলাম। বিশ্বাসরাওকে আমি আগেই মেসেজ করেছিলাম, এই খেলা তুই শুরু করেছিস, কিন্তু শেষ আমিই করব। দরজা দিয়ে পুলিশ ইন্সপেক্টর পাটিল এবং বিশ্বাসরাও দ্রুত ভেতরে ঢুকলেন। তাদের পেছনে 4 জন কনস্টেবল ছিল। হ্যান্ডস আপ! জায়গাতেই দাঁড়িয়ে পড়ুন মিস্টার সৌনক। ইন্সপেক্টর পাটিল রিভলভার তাক করলেন। সৌনক কাঠের লাঠিটা নিচে ফেলে দিল। সে ভয় পেয়ে গেল। না ইন্সপেক্টর, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এই লোকগুলো আমাকে ফাঁসাচ্ছে, আমি কিচ্ছু করিনি। সে কাকুতি মিনতি করতে লাগল। একটু আগে যে বাঘ সে যে গর্জন করছিল, সে এখন পুলিশ দেখে বিড়ালের মতো মিউ মিউ করতে লাগল। বিশ্বাসরাও ছুটে আবার কাছে গেলেন। আবা, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি বিশ্বাস, আগে একে ধরো। আবার সৌনকের দিকে আঙুল তুললেন। ইন্সপেক্টর পাটিল সৌনকের কাছে গেলেন এবং তার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। খট! সেই শব্দটা দুর্বার কানে পড়ল, আর তার মনে হলো যেন তার নিজের হাতে বাঁধা অদৃশ্য শেকলগুলো ভেঙে গেছে। আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন না, আপনাদের কাছে কি প্রমাণ আছে? সৌনক চিৎকার করছিল। আমি শুধু আমার শ্বশুরের সাথে কথা বলছিলাম, এটা পারিবারিক ঝগড়া। আবা এগিয়ে এলেন এবং তার বুকে আঁকড়ে রাখা সেই লাল রঙের ডায়েরিটি ইন্সপেক্টর পাটিলের হাতে দিলেন। ইন্সপেক্টর, এই নিন প্রমাণ। এটা ডায়েরি নয়, এটা আমার মেয়ের যন্ত্রণার এফআইআর। এতে গত 3 বছরের প্রতিটা মারধরের তারিখ লেখা আছে, সময় দেওয়া আছে। এবং আবা পকেট থেকে সেই পেন ড্রাইভটি বের করলেন। আর এতে কাল রাতে এই লোকটা আমার খুনের ষড়যন্ত্র করার সময়কার অডিও রেকর্ডিং আছে। এতে পরিষ্কার শোনা যাচ্ছে যে ও আমাকে মেরে আমার সম্পত্তি বিক্রি করে পালিয়ে যেতে চেয়েছিল। ধারা 307, 498A এবং জালিয়াতি সব এই প্রমাণের মধ্যে আছে। ইন্সপেক্টর পাটিল ডায়েরির পাতা উল্টে দেখলেন। তিনি দুর্বার দিকে তাকালেন। তার হাতের দাগ, মুখের ফোলাভাব এবং ডায়েরির লেখা সবকিছু আয়নার মতো পরিষ্কার ছিল। নিয়ে যাও একে, পাটিল নির্দেশ দিলেন। পুলিশরা সৌনককে টেনে হিচড়ে নিয়ে গেল। দুর্বা, দুর্বা, আমাকে বাঁচাও দুর্বা, দুর্বা আমাকে বাঁচাও, আমি তোমার স্বামী গো দুর্বা। সৌনক কাঁদছিল। দুর্বা একবার তার দিকে তাকালো। তার চোখে কোনো ভালোবাসা ছিল না, দয়া ছিল না, শুধুই ঘৃণা ছিল। সে মুখ ঘুরিয়ে নিল এবং আবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সৌনকের গলা ধীরে ধীরে দূরে চলে গেল এবং পুলিশের ভ্যানের সাইরেনের শব্দে মিলিয়ে গেল। প্রাসাদে আবার নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এই নিস্তব্ধতা শ্মশানের ছিল না, বরং এক বিশাল যুদ্ধের পর বিজয়ের নিস্তব্ধতা ছিল। আবা দুর্বার পিঠে হাত বুলিয়ে দিলেন। সব শেষ হয়ে গেছে মা, সব শেষ। দুর্বা কাঁদছিল, কিন্তু এখন তার চোখের জল ছিল মুক্তির। ভয়ের বোঝা নেমে গিয়েছিল। পুরনো প্রাসাদের সেই বন্ধ ঘরটি আজ পর্যন্ত অনেক গোপন রহস্য দেখেছে, কিন্তু আজ একজন বাবার নিজের মেয়ের জন্য করা সংগ্রাম আর তার পাওয়া বিজয়, এই দেয়ারগুলো কখনো ভুলবে না। নাসিকের সেই থানায় একই সাথে নিস্তব্ধতা এবং ব্যস্ততা বিরাজ করছিল। ইন্সপেক্টর পাটিল এফআইআরের কাগজের উপর শেষ সই করলেন এবং ফাইলটি বন্ধ করলেন। খট! লকআপের দরজা বন্ধ হল। ভেতরে সৌনক, যে কয়েক ঘন্টা আগেও কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখছিল, সে এখন মাটিতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছিল। তার গায়ের ওই ব্র্যান্ডেড শার্টটা এখন কুচকানো ছিল এবং তার চেহারার অহংকার নেমে গিয়ে সেখানে শুধুই ভয় অবশিষ্ট ছিল। ধারা 498A, ধারা 307 এবং ধারা 420, এই অপরাধগুলো এখন তার নামের পাশে চিরকালের মতো সেটে গিয়েছিল। আবাসালেব এবং দুর্বা বাইরে বেঞ্চে বসেছিলেন। বিশ্বাসরাও আইনি প্রক্রিয়া সম্পন্ন করছিলেন। আবাসালেব, কাজ হয়ে গেছে, এবার জামিন পাওয়া মুশকিল। আদালতে ডায়েরি আর রেকর্ডিং বোমার মতো কাজ করবে, বিশ্বাসরাও বললেন। আবা একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি একবার লকআপের দিকে তাকালেন। সেখানে তার মেয়ের জীবন ধ্বংসকারী মানুষটি গরাদের পেছনে ছিল, কিন্তু আবার চেহারায় কোনো ক্ষোভ ছিল না, বরং এক কর্তব্য পালনের তৃপ্তি ছিল। চল দুর্বা, বাড়ি যাই, আবা বললেন। দুর্বা উঠল। আজ সে কাঁদছিল না, তার মাথা সোজা ছিল। সে একবারও পেছন ফিরে সৌনকের দিকে তাকায়নি। সে শুধু নিজের বাবার হাত ধরল এবং থানার সিঁড়ি বেয়ে নেমে এলো। বাইরে দুপুরের রোদ ঝলমল করছিল, কিন্তু দুর্বার কাছে তার রোদ নয়, বরং আলোর কিরণ বলে মনে হচ্ছিল। কয়েক মাস পর নাসিকের ওঝর এয়ারপোর্টের কার্গো টার্মিনাল থেকে আঙুরের কন্টেনার বিদেশে রওনা হচ্ছিল।
সারদেসাই এক্সপোর্টসের অফিসে কর্মীদের ব্যস্ততা শুরু হয়েছিল। একটি বড় কেবিনে দূর্বা বসেছিল। পরনে সাধারণ সুতির কিন্তু রুচিশীল শাড়ি, হাতে ট্যাব আর সামনে ল্যাপটপ। সে ম্যানেজারকে নির্দেশ দিচ্ছিল, পাটিল কাকা, ইউরোপের কনসাইনমেন্টে এবার কোনো দেরি যেন না হয়। আর হ্যাঁ, কৃষকদের পেমেন্ট আজকেই ক্লিয়ার হওয়া চাই, বাবার নিয়ম এটা। দূর্বার কণ্ঠে এখন সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে এসেছিল। শুধু ফিরে আসা নয়, তার দ্বিগুণ হয়ে গিয়েছিল। আবা সালেব দরজায় দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার চেহারায় এক অপূর্ব দীপ্তি ছিল। যে মেয়েটি কয়েক মাস আগে নিজের বাড়ির কাজের লোককেও ভয় পেত, সে আজ শত শত কর্মীকে সামলাচ্ছে। তার এই রূপটা দেখার জন্যই তো আবা সেই নীরব সংগ্রাম করেছিলেন। সন্ধ্যা হল। অফিস থেকে বাড়ি ফেরার পর আবা এবং দূর্বা তাদের প্রিয় জায়গা বাগানের দোলনায় বসেছিলেন। সামনে সূর্য অস্ত যাচ্ছিল এবং আকাশে নানা রঙের খেলা চলছিল। হাতে ধোঁয়া ওঠা চা ছিল। বাগানের ফুলগুলো দুলছিল। দূর্বা শান্ত হয়ে বসেছিল, কিন্তু তার মনটা ভরে উঠেছিল। বাবা, সে আস্তে করে ডাকল, মারে। আমার নিজেকে খুব অপরাধী মনে হয় মাঝে মাঝে। তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করলে, অপমান গিলে নিলে, এমনকি মরার নাটকও করলে। আর আমি কিনা ওই লোকটার কথাই বিশ্বাস করে তোমাকেই কষ্ট দিলাম। আমি কত বোকা ছিলাম, তাই না? দূর্বার চোখে জল ছলছল করে উঠল। আবা চায়ের কাপ পাশে রাখলেন। তিনি দূর্বার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। দূর্বা, নিজেকে দোষ দিস না। তুই ভুল ছিলি না, শুধু তোর সময়টা খারাপ ছিল। আবা তার চিবুক তুলে ধরলেন, তার চোখের দিকে তাকালেন এবং বললেন, মারে, কখনো কখনো প্রেম অন্ধ হয়। আমরা যাকে ভালোবাসি তার ভুলগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু বাবার ভালোবাসা চোখ খোলা রাখে। সে দুনিয়ার নজর বুঝতে পারে। আমি যাতে তোকে কষ্ট না দিই তাই শান্ত ছিলাম, তোর ভ্রম যাতে না ভাঙে তাই চুপ ছিলাম, কিন্তু তোকে বাঁচানোর জন্যই আমি জেগেছিলাম। ওই ডায়েরিটা আমি নিজের জন্য নয়, বরং তোর চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখানোর জন্যই লিখছিলাম। দূর্বা আর ফুঁপিয়ে কান্না আটকাতে পারল না। বাবা, তুমি না থাকলে আমি তো আছি। আবা তার কথার মাঝখানেই বললেন, আর এখন তুইও একা নোস। আজ অফিসে তোকে দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার দূর্বা আর কারো আশ্রয়ের জন্য অপেক্ষা করবে না। সে এখন নিজেই একটি বটবৃক্ষ হয়ে গেছে। বাতাস বইছিল, গাছের পাতাগুলো সরসর করে কাঁপছিল। দূর্বা আস্তে করে নিজের মাথা আবার কাঁধে রাখল, সেই শক্ত কাঁধে, যে কাঁধ তাকে ছোটবেলায় খেলিয়েছে, যৌবনে আশ্রয় দিয়েছে এবং বিপদের সময় ঢাল হয়ে রক্ষা করেছে। তার এখন আর দুনিয়াকে ভয় করছিল না, কারণ তার সবচেয়ে বড় শক্তি, তার সুরক্ষিত বাড়ি এবং তার অপরাজেয় বর্ম, তার বাবা তার সাথে ছিলেন। সেই ডায়েরির শেষ লেখা আবা গতকালই লিখেছিলেন, লড়াই শেষ হল, আমার মেয়ে জিতেছে। এখন এই বাবার সুখে মৃত্যু হলেও ক্ষতি নেই, কারণ আমার দূর্বা এখন আর কারো পুতুল নয়, বরং সে এখন এক সম্রাজ্ঞী। সূর্য অস্ত গিয়েছিল, কিন্তু সারদেশাই প্রাসাদ এবং দূর্বার জীবনে এমন এক নতুন ভোরের শুরু হয়েছিল যা আর কখনো অস্ত যাবে না।